আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি ক্লাস 9-10-এর একটি টপিক, তোমরা জানো। এখান থেকে পরীক্ষায় বিভিন্ন নিয়ম থেকে বাক্য দেওয়া থাকবে এবং বাক্যকে পরিবর্তন করতে বলা হবে। সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি। এখানে একটি definition লেখা আছে, transformation of sentence means changing the grammatical form or structure without changing its original meaning। অর্থাৎ একটি সেন্টেন্স এর যেই প্রকৃত অর্থ থাকে সেটির পরিবর্তন না করে শুধুমাত্র গঠনগত অথবা রূপগত পরিবর্তন করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ অর্থ পরিবর্তিত হবে না, শুধুমাত্র স্ট্রাকচার বা গঠন পরিবর্তিত হবে। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রূপান্তর শিখব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখানে 1 নম্বর রুলে বলা হয়েছে যদি বাক্যে অনলি বা অ্যালন থাকে, আমরা দেখব যে বাক্যে অনলি বা অ্যালন আছে কিনা। যদি দেখি যে অনলি বা অ্যালন আছে, তারপরে দেখব যে অনলি বা অ্যালন দ্বারা যদি ব্যক্তি বোঝায়, কি বোঝায়? অনলি বা অ্যালন দ্বারা যদি ব্যক্তি বোঝায়, তাহলে অনলি বা অ্যালনের পরিবর্তে নান বাট বাক্যের শুরুতে বসবে। যেমন 1 নম্বর সেন্টেন্সে লেখা আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে অনলি পেয়েছি এবং আল্লাহ রয়েছে। এক্ষেত্রে অনলির পরিবর্তে আমরা বাক্যের শুরুতে নান বাট বসাবো। অর্থাৎ এগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ এবং এগুলোকে আমরা নেগেটিভ করব। কি হবে সেক্ষেত্রে? অনলি থাকলে যদি সেটি ব্যক্তিকে নির্দেশ করে, সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে নান বাট বাক্যের শুরুতে বসবে। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, none but Allah can help us। একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সাহায্য করতে পারেন। দ্বিতীয়টা দেখি অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। দ্য ব্রেভ বলতে এখানে সাহসী ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। এই এখানে ব্রেভটা হচ্ছে অ্যাডজেক্টিভ যার পূর্বে দা ব্যবহৃত হয়েছে এবং এই দ্য ব্রেভ পুরোটা প্লুরাল অর্থে ব্যবহৃত হয়েছে। সে কারণে এখানে ডিজার্ভ ভার্ব ওয়ান বসেছে, যার সাথে এস বা এস যুক্ত হয়নি। অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, একমাত্র সাহসীরাই পুরস্কারের যোগ্য। এক্ষেত্রে যেহেতু দ্য ব্রেভ দ্বারা জাতিকে বোঝাচ্ছে বা মানুষকে বোঝাচ্ছে বা ব্যক্তিকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমরা নান বাট বসাবো। নান বাট, তারপরের অংশ লিখে দেব দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। deserve the fair। এটা গেল অনলি বা অ্যালন দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নান বাটের নিয়ম। এরপরে অনলি বা অ্যালন দ্বারা যদি বস্তু বোঝায়, অনলি বা অ্যালন দ্বারা ব্যক্তিকে না বুঝিয়ে বস্তুকে বোঝাতে পারে। যদি বস্তুকে বোঝায় সেক্ষেত্রে আমরা নাথিং বাট বসাবো। অনলি বা অ্যালন যেখানে থাকবে ঠিক সেখানে আমরা অনলি বা অ্যালন উঠিয়ে দিয়ে নাথিং বাট বসাবো। যেমন এখানে 3 নম্বর সেন্টেন্স রয়েছে আ চাইল্ড লাইকস অনলি সুইটস। অনলি সুইটস, এখানে অনলি রয়েছে এবং অনলির পরে রয়েছে সুইটস অর্থাৎ মিষ্টি। মিষ্টি একটি বস্তু, সুতরাং এক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নাথিং বাট বসাবো। আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি ভালোভাবে তাহলে দেখতে পাবো হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস। এখানে টয়েস অর্থ হচ্ছে খেলনা, যেটি হলো একটি বস্তু। এখানে অনেকগুলো টয়েস দ্বারা অনেকগুলো খেলনাকে বোঝাচ্ছে, যেগুলো বস্তু নির্দেশ করছে। সুতরাং অনলি দ্বারা যেহেতু বস্তুকে নির্দেশ করা হচ্ছে, আমরা কি করেছি যে অনলি বা অ্যালন দ্বারা যদি বস্তুকে বোঝায় সেক্ষেত্রে নাথিং বাট হবে। তো আমরা অনলি বা অ্যালনের জায়গায় নাথিং বাট বসাবো। তাহলে পরিবর্তনটি হবে হি হ্যাজ নাথিং বাট few toys। he has nothing but few toys।
তারপরের যে রুল সেটি হলো অনলি বা অ্যালন দ্বারা ব্যক্তিকে বোঝাবে না, বস্তুকে বোঝাবে না, কিন্তু বয়স বা সংখ্যাকে যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে। দেখো, অনলি বা অ্যালন দ্বারা বয়স বা সংখ্যা বোঝালে এই অনলি বা অ্যালনের পরিবর্তে আমাদেরকে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো নট মোর দেন ব্যবহার করব নাকি নট লেস দেন ব্যবহার করব। এক্ষেত্রে আমরা যে কোনো একটাই ব্যবহার করতে পারি, আমাদের ইচ্ছা। কেউ যদি নট মোর দেন ব্যবহার করে তাও কোনো সমস্যা নেই, কেউ যদি নট লেস দেন ব্যবহার করে তাতেও কোনো সমস্যা হবে না, যে কোনো একটা ব্যবহার করলে হবে। যেমন 5 নম্বর সেন্টেন্সটি হলো রহিম ইজ অনলি 10 years old। 10 years old এটা দ্বারা তো অবশ্যই বয়স বোঝাচ্ছে, অনলি এর পরে 10 years old রয়েছে, সুতরাং অনলি দ্বারা বয়সকে বোঝাচ্ছে। তো এটির পরিবর্তন আমরা এভাবে করব, রহিম ইজ, এখন অনলি এর পরিবর্তে আমরা বসাবো নট মোর দেন অথবা নট লেস দেন। এটা আমাদের ইচ্ছা, আমরা নট মোর দেন বসাই। তারপরের অংশ অনলি এর 10 years old, যেহেতু এটা দ্বারা বয়সকে বোঝাচ্ছে সুতরাং অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তারপরের সেন্টেন্সটি আমরা লক্ষ্য করি, আই হ্যাভ অনলি 2 brothers। কয়জন ভাইয়ের কথা বলা হয়েছে এখানে? 2 brothers অর্থাৎ 2জন। এটা দ্বারা একটা সংখ্যা বোঝাচ্ছে। অনলি এর পরে যেই শব্দটুকু রয়েছে সেটা দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ অনলি এর পরিবর্তে তাহলে আমাদের সংখ্যা বা পরিমাণ বোঝালে বা বয়স বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। তাহলে বাক্যের পরিবর্তন হবে আই হ্যাভ, অনলির জায়গায় নট লেস দেন আমরা ব্যবহার করি এখন, লেস দেন 2 brothers। অর্থাৎ আমার, এই বাক্যের অর্থ হচ্ছে আমার শুধুমাত্র 2টি ভাই রয়েছে, আর এখানে বোঝাচ্ছে আমার 2টি ভাইয়ের কম নেই, অর্থাৎ 2টি রয়েছে। আবার যদি আমরা নট মোর দেন ব্যবহার করতাম সেক্ষেত্রে হতো আমার 2টি ভাইয়ের বেশি নেই। এখন আমরা 1 নম্বর রুল থেকে অনলি বা অ্যালনের ব্যবহার শিখলাম, যে ব্যক্তি থাকলে কি হয়। অনলি বা অ্যালন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে নান বাট বসে, বস্তুকে বোঝালে নাথিং বাট, এবং সংখ্যা পরিমাণ বা বয়স বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। এগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমরা এগুলো ইজিলি পারবে। সো এখন তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে আমরা 2 নম্বর রুলে চলে যাব, 2 নম্বর রুলটা আলোচনা করব। এখন আমরা 2 নম্বর রুলটি দেখি, যে বাক্যে যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু পাই, কি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে তাহলে এটি কিভাবে পরিবর্তন করব। ভালোভাবে খেয়াল করো, এখানে 2টি নিয়ম লেখা হয়েছে কিভাবে পরিবর্তন করতে হবে। মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু যদি থাকে, নিয়ম 1, এদের পরিবর্তে ক্যান নট বাট বসবে। মাস্ট বা হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট বসাতে পারি, প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যেমন আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে দেখি, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। তোমাকে তোমার পিতামাতাকে মান্য করতে হবে। এক্ষেত্রে আমরা মাস্ট পেয়েছি, কিন্তু এখানে বলা হয়েছে মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু, 3টার মধ্যে যে কোনো একটা থাকলে এই নিয়মে পরিবর্তন করতে হবে, যে এদের পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাবো। তো 1 নম্বর নিয়ম দ্বারা আমরা এটা পরিবর্তন করব। তাহলে পরিবর্তন হবে ইউ মাস্ট যেখানে রয়েছে সেখানে আমরা ক্যান নট বাট বসিয়ে দেব, ইউ ক্যান নট কিন্তু এক জায়গায় বসবে, অর্থাৎ ক্যান এবং নট একসাথে আলাদাভাবে হবে না। ইউ ক্যান নট বাট obey your parents, you cannot but obey your parents। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। যদি মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু থাকে তাহলে ক্যান নট বাট
মাস্ট বা হ্যাভ টু অথবা হ্যাজ টু এর জায়গা বসিয়ে দিলে পরিবর্তন শেষ। সেক্ষেত্রে এটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তো এই বাক্যটিকে আমরা আবার 2 নম্বর নিয়মে পরিবর্তন করতে পারবো। তো 2 নম্বর নিয়মে বলা হয়েছে যে ক্যান নট হেল্প বসবে, মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট হেল্প বসবে, এবং এরপর একটা বিশেষ পরিবর্তন হবে, সেটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে। আমরা কিন্তু ক্যান নট বাটের পরে ভার্বের সাথে আইএনজি বসাইনি, এক্ষেত্রে ভার্ব যা ছিল সেটি বসিয়ে দিয়েছি। যেমন এখানে অবেই ছিল, এখানেও অবে হয়েছে। বাট আমরা যখন ক্যান নট হেল্প বসাবো সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন এখানে আমরা যদি ক্যান নট হেল্প বসাই সেক্ষেত্রে কিন্তু আর অবেই থাকবে না, অবেইং হয়ে যাবে। এই ধরনের পরিবর্তন হবে, অর্থাৎ ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসে, এটা মুখস্থ করতে হবে। এবং ক্যান নট বাটের পরে ভার্ব ওয়ান বসে বা ভার্বের মেইন ফর্ম বসে মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু এর ক্ষেত্রে। আমরা দেখলাম যে মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে নিয়ম 1 ক্যান নট বাট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসে। নিয়ম 2 এদের পরিবর্তে ক্যান নট হেল্প বসবে প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় প্লাস বাকি অংশ। এই আইএনজি যুক্ত না করলে কিন্তু মার্কস পাওয়া যাবে না পরীক্ষায়। সুতরাং তোমাদের এই দুইটা নিয়ম মুখস্থ করে নিতে হবে। দেখতে হবে যে মাস্ট আছে কিনা, বা হ্যাভ টু আছে কিনা, বা হ্যাজ টু আছে কিনা। তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে সেক্ষেত্রে তোমরা এই দুই নিয়ম ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো। এক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি বসাতে হবে ক্যান নট হেল্প ব্যবহার করলে। আর ক্যান নট বাট করলে এই ক্ষেত্রে আর ভার্বের সাথে আইএনজি বসবে না, ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম বসবে। যেমন আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হব। আই স্টুডেন্ট হ্যাজ টু স্টাডি হার্ড। এখানে কিন্তু হ্যাজ টু রয়েছে, এখানেও বলা হয়েছে হ্যাজ টু বা হ্যাভ টু, তার মধ্যে হ্যাজ টু রয়েছে। এক্ষেত্রে আমরা এটাও নিয়ম 1 অথবা নিয়ম 2 ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। তো আমরা দেখি যে ক্যান নট হেল্প ব্যবহার করি। আই স্টুডেন্ট হ্যাজ টু এর জায়গায় আমরা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। এক্ষেত্রে কিন্তু রয়েছে স্টাডি, ক্যান নট হেল্প ব্যবহার করেছি বিধায় এই স্টাডির সাথে আইএনজি যুক্ত করতে হবে। স্টাডি এখানে ভার্ব, স্টাডিং হবে, স্টাডিং হার্ড। আশা করি 2 নম্বর রুল বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব 3 নম্বর রুলে বলা হয়েছে যে এই বাক্যে যদি এভরি থাকে তাহলে কিভাবে পরিবর্তন হবে। যে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমরা 3টি স্ট্রাকচার ফলো করতে পারি। যে কোনো একটি স্ট্রাকচার লিখলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। তো আমাদের জানতে হবে 3টি। 1 নম্বর স্ট্রাকচারটি হলো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। কি বসবে? দেয়ার ইজ নো। যেখানে এভরি থাকবে এভরি উঠিয়ে দিয়ে দেয়ার ইজ নো বসাবো। তারপর এভরি এর পরের শব্দ, অর্থাৎ দেয়ার ইজ নো এর পরে এভরির পরে যে শব্দটি থাকবে সেটি দেয়ার ইজ নো এর পরে বসবে, প্লাস বাট বসবে, তারপরে বাকি অংশ বসিয়ে দিলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। তো আমরা একটি এক্সাম্পল দেখি যে এভরি ম্যান হেটস আ লায়ার। এখানে রয়েছে এভরি, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটিকে আমরা নেগেটিভ করব। তো বলা হয়েছে যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। তো আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাই। এই সেন্টেন্সটি আমরা নেগেটিভ করব। দেখি এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো দেয়ার ইজ নো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের শব্দ বসবে। এভরি এর পরে রয়েছে ম্যান, সুতরাং আমরা ম্যান বসিয়ে দেব। তারপরে রয়েছে বাট বসাতে হবে প্লাস বাকি অংশ, বাট। তারপরে রয়েছে হেডস আ লায়ার, হেডস আ লায়ার, শেষ। অর্থাৎ এভরি এর পরে যে অংশ থাকবে, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এবং এভরি এর পরে যে অংশ বা শব্দ থাকবে
সেটি বসাতে হবে। যেমন এভরির পরে রয়েছে ম্যান, আমরা এখানে দেয়ার ইজ নো এর পরে ম্যান বসিয়ে দিয়েছি। তারপরে রয়েছে যে বাট প্লাস বাকি অংশ, বাট বসাইছি এবং বাকি অংশ হচ্ছে হেডস আ লায়ার। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম শেষ। আমরা যদি ইচ্ছা করি যে এই নিয়মে করব না, আরেক নিয়মে করব, কেউ যদি চায় যে 2 নাম্বার নিয়ম দিয়ে করবে, তাও হবে। তো 2 নাম্বারে রয়েছে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, আবারও দেয়ার ইজ নো বসবে। এভরি এর পরের শব্দ, এখানেও ছিল এভরি এর পরের শব্দ, বাট এখানে যখন আমরা বাট ব্যবহার করছিলাম, এক্ষেত্রে বাট ব্যবহার না করে হু ব্যবহার করব আমরা। হু ব্যবহার করার পরে আমরা ডাজ নট ব্যবহার করতে হবে আমাদের, ডাজ নট, তারপরে V1। এক্ষেত্রে কিন্তু একটি জিনিস লক্ষণীয় যে বাটের পরে যেই অংশ ছিল হুবহু সেই অংশই আমরা ওখানে লিখে দিয়েছি, বাট এখানে কিন্তু আর ওই অংশ লিখতে পারবো না। অর্থাৎ ডাজ নট ব্যবহার করার পরে ভার্বের সাথে এস বা ইয়েস যদি থেকে থাকে, সেক্ষেত্রে এস বা ইয়েস হয় না। তো আমরা 2 নাম্বার বাক্যকে এই 2 নাম্বার স্ট্রাকচার দ্বারা পরিবর্তন করব। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, দেয়ার ইজ নো। এভরির পরে কি রয়েছে? মাদার। এখানে বলা হয়েছে যে এভরি এর পরের অংশ, দেয়ার ইজ নো এর পরে এভরি এর পরের অংশ বসবে। মাদার আমরা লিখে দিয়েছি এখানে। তারপরে বলেছে যে হু বসাতে হবে, দেয়ার ইজ নো মাদার হু, তারপরে ডাজ নট অথবা ডাজেন্ট সংক্ষেপে, তারপরে V1। এখানে লক্ষণীয়, এখানে রয়েছে লাভ, মানে লাভের সাথে এস যুক্ত রয়েছে, বাট এই ক্ষেত্রে আমরা ডাজ নট এর পরে লাভস লিখতে পারবো না, শুধুমাত্র মূল ভার্ব বা ভার্বের বেস ফর্ম বসাবো। লাভস না বসিয়ে আমরা লাভ বসাবো, তারপরে বাকি অংশ হার চাইল্ড। এটা আসলে ইজি যদি আমরা এই স্ট্রাকচারটা মুখস্থ করি। তোমাদের ফার্স্ট অফ অল এই স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে। স্ট্রাকচার মুখস্থ থাকলেই তোমরা যে কোনো ধরনের এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবে। কেউ যদি মনে করো যে 3টি স্ট্রাকচারই মুখস্থ রাখবে তাও হবে, কেউ যদি মনে করো 1টি বা 2টি রাখবে তাও হবে, একই। মানে এই একটি এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা 3 ভাবে পরিবর্তন করতে পারবো। 3 নাম্বার যে স্ট্রাকচার রয়েছে সেটা হলো এভরি এর পরিবর্তে নো প্লাস এভরি এর পরের শব্দ, এভরি এর পরিবর্তে আমরা নো বসাবো, প্লাস এভরি এর পরের শব্দ বসাবো, প্লাস মেইন ভার্বের বিপরীত ভার্ব বসাবো। অর্থাৎ যেটা দেওয়া থাকে, যে ভার্বটি দেওয়া থাকবে সে ভার্বের বিপরীত ভার্ব বসাতে হবে। যেমন আমরা যদি লিখি every father loves his sons, প্রত্যেকটি পিতাই তার সন্তানকে ভালোবাসেন। এভরি রয়েছে, এভরির পরিবর্তে আমরা নো নো বসালাম, তারপর এভরি এর পরের শব্দ ফাদার, নো ফাদার, নো ফাদার। এখানে লাভস রয়েছে, লাভস অর্থ এখানে হচ্ছে ভালোবাসেন, লাভ অর্থ ভালোবাসা। তো এর বিপরীত শব্দ কি? ভালোবাসার বিপরীত হচ্ছে ঘৃণা করা, সেক্ষেত্রে হেট বসাতে পারি আমরা। নো ফাদার হেটস হিজ সান, এতটুকু। অর্থাৎ 3 নাম্বার নিয়মটি হচ্ছে এভরি এর পরিবর্তে নো বসাবো, প্লাস এভরি এর পরের শব্দ বসাবো, প্লাস মেইন ভার্বের বিপরীত ভার্ব বসাবো, প্লাস আদার ওয়ার্ড যেটা থাকবে। এখানে আমরা তাই করেছি। আর এর উপরে একটা সেন্টেন্স রয়েছে যে এভরি রোজ হ্যাজ আ থর্ন, এটা আমরা এই 1 নাম্বার এবং 2 নাম্বার যে কোনো একটি স্ট্রাকচার দ্বারাই সম্পন্ন করতে পারি। যেমন এভরি রোজ, দেয়ার ইজ নো, এভরির পরে রয়েছে রোজ, দেয়ার ইজ নো রোজ, বাট
has a thorn. There is no rose but has a thorn. এমন কোনো গোলাপ নেই যার কাঁটা নেই, প্রত্যেকটি গোলাপেরই কাঁটা রয়েছে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি যে প্রত্যেকটি গোলাপেরই কাঁটা রয়েছে এবং একে রূপান্তর করা হলো যে এমন কোনো গোলাপ নেই যার কাঁটা নেই। একই কথা, মানে প্রত্যেকটি গোলাপের কাঁটা রয়েছে। আমরা 4 নম্বর রুলে চলে যাব। 4 নম্বর রুল, এখানে লেখা হয়েছে যে as soon as থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে নেগেটিভ করব। তো এই ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটি হলো as soon as এর পরিবর্তে আমরা no sooner had বাক্যের শুরুতে বসাবো এবং তারপরে একটি সাবজেক্ট বসাবো। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 বসাবো, তারপরে আদার ওয়ার্ড বসাবো এবং দেন বসাবো হলো কমার জায়গায়। যেখানে কমা থাকবে ঠিক সেখানে কমা উঠিয়ে দিয়ে দেন বসাবো, তারপরে দ্বিতীয় বাক্য বসাবো। বিষয়টি আরো ক্লিয়ার হবে আমরা একটি এক্সাম্পল দেখি। যে আমরা দেখব হি as soon as the teacher entered the class the students stood up. এখানে as soon as আছে, আমরা দেখব যে as soon as আছে কিনা। as soon as যদি থেকে থাকে তাহলে নেগেটিভ করার সময় no sooner had বসাবো, no sooner had। সাবজেক্ট বসবে the teacher, এখানে সাবজেক্ট the teacher সাবজেক্ট V3। এখানে ভার্ব হচ্ছে entered, entered এর V3 হচ্ছে entered অর্থাৎ V2 এবং V3 একই দেখতে। তারপরের অংশ the class, এখানে কমার জায়গায় আমরা then বসাবো, then the students stood up, শেষ এতটুকুই। আরেকটি বাক্যে as soon as I saw my friend I went to him, আমি আমার বন্ধুকে দেখা মাত্রই তার কাছে গেলাম। এক্ষেত্রে নেগেটিভ করতে গেলে no sooner had সাবজেক্ট I, V3 এখানে রয়েছে V2। আমরা দেখি যে as soon as I saw my friend I went to him, আমি আমার বন্ধুকে দেখা আমরা দেখি যে as soon as I saw my friend I went to him, আমি আমার বন্ধুকে দেখা মাত্র তার কাছে গেলাম। এই বাক্যকে আমরা যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমরা as soon as এর পরিবর্তে no sooner had ব্যবহার করব, no sooner had, তারপর সাবজেক্ট এক্ষেত্রে এখানে রয়েছে V2 আর স্ট্রাকচারে এখানে V3 হবে। সো এর V3 হলো সিন। পরবর্তী অংশ মাই ফ্রেন্ড কমার আগ পর্যন্ত, কমার জায়গায় দেন বসবে এবং পরবর্তী অংশ হুবহু বসিয়ে দেব। অর্থাৎ as এর জায়গায় আমরা no sooner had বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে V3 বসাবো, তারপরে কমার আগ পর্যন্ত যে অংশ থাকবে সেটা বসাবো, কমার জায়গায় দেন বসাবো এবং দেনের পরে যে অংশ থাকবে সেটা হুবহু বসিয়ে দেব। তাহলে as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ বাক্যে পরিণত করতে পারবো। এরপর এখন আমরা 5 নম্বর রুল দেখব, বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব। অর্থাৎ বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড যদি থাকে, এ ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমরা শুধু দুই জায়গায় পরিবর্তন করব। একটি হলো বোথ এর স্থানে নট অনলি, বোথের স্থানে নট অনলি ব্যবহার করব। কি ব্যবহার করব? বোথের স্থানে নট অনলি এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো। অর্থাৎ এখানে ডট ডট মানে হচ্ছে এর মাঝখানে আরো শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে। যদি শুধু অ্যান্ড থাকে তাহলে কি হবে? শুধু অ্যান্ড আছে, বোথ ডট ডট অ্যান্ড নেই। শুধু অ্যান্ড থাকলেও নট অনলি ডট ডট বাট অলসো বসবে। বাট এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে অ্যান্ডের পূর্বের শব্দের পূর্বে, অ্যান্ডের পূর্বের শব্দের পূর্বে মানে অ্যান্ডের পূর্বে যে শব্দ থাকবে
তার পূর্বে নট অনলি বসবে এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো বসবে। এখানেও কিন্তু অ্যান্ড এর জায়গায় বাট অলসো বসছে এবং বোথের জায়গায় নট অনলি। এখানে যেহেতু বোথ ডট ডট অ্যান্ড নেই, শুধু অ্যান্ড রয়েছে, সেক্ষেত্রে অ্যান্ড এর পূর্বের শব্দের পূর্বে নট অনলি বসবে এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো বসবে। যেমন হি ইজ বোথ আ স্কলার অ্যান্ড আ পোয়েট। তিনি একাধারে স্কলার পণ্ডিত অ্যান্ড আ পোয়েট, পণ্ডিত এবং একজন কবি। তিনি একাধারে একজন পণ্ডিত এবং কবি। এক্ষেত্রে নেগেটিভ করতে গেলে, যেহেতু এখানে আমরা বোথ ডট ডট অ্যান্ড পেয়েছি, নেগেটিভ করতে গেলে আমাদের পরিবর্তন করতে হবে হি ইজ। বোথের জায়গায় আমরা সরাসরি নট অনলি ব্যবহার করে দেব। হি ইজ নট অনলি আ স্কলার। নট অনলির পরে যা থাকবে তাই লিখতে হবে এবং অ্যান্ড এর জায়গায় আমরা বাট অলসো ব্যবহার করব। বাট অলসো আ পোয়েট। কি হলো? বাট অলসো আ পোয়েট। হি ইজ নট অনলি আ স্কলার বাট অলসো আ পোয়েট। এখানে পরিবর্তন হলো বোথের জায়গায় নট অনলি এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো। আর কোনো পরিবর্তন হয়নি। বাদ বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সব হুবহু একই রয়েছে। এরপরে আরেকটা দেখি আমরা যে রহিম অ্যান্ড করিম আর গুড ফ্রেন্ডস। এখানে শুধু অ্যান্ড রয়েছে, নট বোথ ডট ডট অ্যান্ড নেই। তবুও অ্যান্ড থাকলেও আমাদের নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে বলেছি যে অ্যান্ড এর পূর্বের শব্দের পূর্বে নট অনলি। এখানে অ্যান্ড এর পূর্বের শব্দ কোনটি? রহিম। তাহলে রহিমের পূর্বে নট অনলি বসবে, অর্থাৎ বাক্যের শুরুতে নট অনলি রহিম। নট অনলি রহিম। এখন অ্যান্ড এর জায়গায় আমরা বলেছি যে অ্যান্ড এর জায়গায় বাট অলসো বসবে। বাট অলসো করিম। এখানে কিন্তু আর হবে না, ইজ হবে। কেন হবে একটু পরে বলছি। ইজ গুড। যেহেতু ভার্ব সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে এস যুক্ত হবে না, নাউনের সাথে এস যুক্ত হবে না, অর্থাৎ প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। গুড ফ্রেন্ড। ফ্রেন্ড। এখন এটা মনে রাখতে হবে যে নট অনলি ডট ডট বাট অলসো যদি দুইটি সাবজেক্টকে যুক্ত করে, নট অনলি ডট ডট বাট অলসের মাঝখানে একটি সাবজেক্ট, এই যে একটি সাবজেক্ট এবং পরে একটি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। অর্থাৎ এখানে মনে হতে পারে যে রহিম এবং করিম দুইজন আছে সাবজেক্ট, কিন্তু এখানে আমাদের শুধুমাত্র করিম অনুসারে ভার্ব বসবে। অর্থাৎ করিমের জায়গায় যদি প্লুরাল সাবজেক্ট থাকতো, সেক্ষেত্রে কিন্তু ভার্ব প্লুরাল হতো। যেহেতু করিম একজন, সেহেতু এখানে ইজ বসবে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে যে শুধুমাত্র বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, এই স্ট্রাকচারের ক্ষেত্রে বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এখন আমরা 6 নম্বর রুল দেখব। 6 নম্বর রুলে বলা হয়েছে টু ডট ডট টু যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে। এক্ষেত্রে স্ট্রাকচারটি হলো টু ডট ডট টু যুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে প্লাস টু এর পরিবর্তে আমরা সো বসাবো। যেখানে টু থাকবে সেইখানে সো বসাবো প্লাস আদার ওয়ার্ড। তারপরে আরেকটি টু এর পরিবর্তে দ্যাট বসাবো। যেখানে টু পাবো সেখানে দ্যাট বসাবো প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট। টেন্স অনুসারে যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নট কিন্তু একসাথে লিখতে হয়, এবং পাস্ট টেন্সে হলে কুড নট বসাবো। তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমরা এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে হি ইজ টু উইক টু ওয়াক। সে হাঁটতে খুবই দুর্বল। তো এখানে টু ডট টু রয়েছে, আমরা আগে দেখবো যে টু ডট ডট টু আছে কিনা। টু ডট ডট টু আছে, তাহলে আমরা আগে লিখবো সাবজেক্ট হি ইজ। টু এর জায়গায় আমরা লিখবো, এখানে বলা হয়েছে সো, হি ইজ সো। তারপরে অন্য ওয়ার্ড মানে টু ডট টু এর মাঝে যে ওয়ার্ড থাকবে উইক,
তারপরে বসাবো দ্যাট, দ্যাট এবং তারপরে আবার সাবজেক্ট দ্যাট হি, সাবজেক্টের পরে এখানে ইজ রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। আমরা দেখতেছি যে হি ইজ টু উইক টু ওয়াক, এখানে ইজ প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। সুতরাং প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট, আর যদি পাস্টে থাকতো হি ওয়াজ থাকতো সেক্ষেত্রে কিন্তু কুড নট বসতো। হি ক্যান নট একসাথে বসে ওয়াক, WALK। এবার আরেকটা সেন্টেন্স দেখি, দ্য ম্যান ওয়াজ টু ওল্ড টু ওয়ার্ক, মানুষ কাজ করার জন্য খুবই পুরনো ছিল বা বৃদ্ধ ছিল। এখানে ওল্ড অর্থ বৃদ্ধ, মানুষটি কাজ করার জন্য খুব বৃদ্ধ ছিল। একে আমরা কিভাবে নেগেটিভ করব? সাবজেক্ট বসাবো দ্য ম্যান ওয়াজ, টু এর জায়গায় সো, তারপরে অ্যাডজেক্টিভ ওল্ড, তারপর আবার দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট বসবে স্ট্রাকচার অনুসারে। হি, এখানে রয়েছে ওয়াজ মানে কুড নট, ক্যান নট বসানো যাবে না, কুড নট ওয়ার্ক, বাকি অংশ কুড নট ওয়ার্ক। তারপর এটা আই ওয়াজ টু উইক টু সলভ দ্য ম্যাথ, আমি এতই দুর্বল ছিলাম অঙ্কটি সমাধান করতে, বা অঙ্কটি সমাধান করার জন্য আমি খুবই দুর্বল ছিলাম। এর নেগেটিভ হবে সাবজেক্ট আই, ভার্ব ওয়াজ, টু এর জায়গায় আমরা সো বসিয়ে দিলাম, তারপরে যা আছে তা বসাবো, তারপরে আরেকটা টু এর জায়গায় দ্যাট, খুবই ইজি, খালি দুই জায়গায়, টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট, দ্যাটের পর একটি সাবজেক্ট আসবে, এখানে সাবজেক্ট হচ্ছে আই, এখানে হবে আই, এখানে ওয়াজ তাই হবে couldn't বা could not, could not আলাদা বসে, শুধুমাত্র একসাথে যখন বসে কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে তখন একসাথে বসে, সবগুলো একসাথে কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে বসে। could not solve the math, solve the math। আজকে আমরা 1 থেকে 6 নম্বর রুল পর্যন্ত শিখেছি। এই ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আমরা 7 থেকে পরবর্তী রুলগুলো শিখব, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়।